আমরা পিএসপি একটা স্ক্রিপ্ট রান করাইতে পারি। তো আমাদের যে মেশিনগুলোতে জ্যাম্প দেয়া আছে, তো আমরা যদি জ্যাম্পের মধ্যে যাই, আমি সবগুলো বন্ধ করে দিচ্ছি। প্রথমে আমরা আমাদের যে সার্ভারটা আছে জ্যাম্প, আমার মেশিনও বেশ কয়েক জায়গায় জ্যাম্প ইনস্টল করা আছে। তো লেটেস্টটা আমার এখানে ইনস্টল করা আছে, এই জায়গাটা জ্যাম্প। তো জ্যাম্পের মধ্যে আমাকে প্রথমে সার্ভারটা রান করতে হবে। সার্ভারটা রান করার জন্য আমাদের জ্যাম্প কন্ট্রোলে যাইতে হবে, তাই না? এই জায়গাটাই তো। তো জ্যাম্প কন্ট্রোলে আমরা যাচ্ছি এবং এটা রান করার জন্য এখানে ক্লিক করলাম। সো এখানে আমি প্রথমে সার্ভিসগুলো অফ করে দিচ্ছি। এখানে আমাদেরকে অ্যাপাচিটা রান করাইতে হবে এবং সেই সাথে আমরা মাইস্কুলটা রান করিয়ে রাখতে পারি। ঠিক আছে, আমরা দুইটা সার্ভিস জ্যাম্প সার্ভারের অন করলাম। এরপর আমরা এটাকে মিনিমাইজ করে দিতে পারি। তো এখন যদি আমরা ব্রাউজারের থ্রুতে যাই এবং এখানে যদি আমরা লোকাল হোস্ট লিখি, তাহলে কি এই ধরনের একটা আসার কথা না আমাদের? এখানে একটা ইস্যু আছে, সেটা হচ্ছে এখানে বাই ডিফল্ট কোন ডিরেক্টরিটা রান হয়, htdocsটা, তাই না? এটা হচ্ছে অ্যাপাচি রুট ফোল্ডার। তো এটার মধ্যে বেসিক্যালি দুটো ফাইল আছে, আমরা গত ক্লাস দেখেছি আর কি, কম্বাইন্ড যে ক্লাসটা হচ্ছে আমাদের। ফাইল দুটোর নাম কি ছিল বলেন তো, যেগুলো অটোমেটিক রান হয়? হ্যাঁ, index.html অথবা index.html অথবা index.php। তো আমরা যদি এই ফাইল দুটোকে এরকম করে দেই, রিনেম করে, জাস্ট এখানে আমি একটু করে রেখেছিলাম, জাস্ট যদি এরকম করে রাখি এবং এখানে যাওয়ার পর আমরা যদি লোকাল হোস্ট লিখি, তাহলে কিন্তু আমাদের এই ধরনের একটা সিনারিও আমাদের সামনে আসবে, তাই না? তো বেসিক্যালি এরকম সিনারিও আসার পর এখানে আমরা আমাদের যে ফোল্ডারে রেখে, যে ফোল্ডারের ভিতরে আমরা প্রজেক্ট রেখে কাজ করব, সেই ফোল্ডারের নাম লিখলে কি প্রজেক্ট ওপেন হবে না? কিন্তু যখন আমাদের মেন টার্গেট কি, আমরা একজন ভালো ডেভেলপার হতে চাই, তাই না? ওয়েব ডেভেলপার। এবং আমাদের সবাই টার্গেট কি, একজন লিজেন্ড ডেভেলপার হতে চাই, যারা ভালো প্রোগ্রামার তাদের সারিতে থাকতে চাই। তো সেই ক্ষেত্রে মাল্টিপল প্রজেক্ট করবেন। তো এভাবে প্রফেশনাল লাইফে সাধারণত এভাবে রাখা হয় না আর কি। যখন কোনো সফটওয়্যার ফার্মে জব করবেন, তখন দেখবেন সবারই কারোই এরকম নাই সিনারিওটা লোকাল হোস্ট লেখার পর। বিকজ আমরা এখান থেকে আমরা যদি এই index.php এবং যেহেতু আমরা এই htdocs-এর ভিতরে ফাইলগুলো রাখবো, ফোল্ডারগুলো রাখবো এবং তার উপর বেস করে আমরা আউটপুট জেনারেট করব, তো সেই ক্ষেত্রে আমাদের এই দুটো ফাইল রিনেম করে দেওয়া হয় প্রথমে, index.php এবং index.html। সেক্ষেত্রে বেনিফিটটা কি হচ্ছে আমাদের, মানে এই কাজটা আমরা কেন রাখবো আর কি, এটা একটু বলার চেষ্টা করতেছি। যে এটা রাখলে কি হবে, যেহেতু আমাদের সব প্রজেক্টটা htdocs-এর মধ্যে থাকবে, সো বাই ডিফল্ট htdocs-টা আমাদের সামনে কি হয়ে যাবে, রান হয়ে যাবে। আমরা যদি লোকাল হোস্টটা লিখি, আসবে, তাই না? এখানে আমরা যত প্রজেক্টের উপর কাজ করব, সমস্ত প্রজেক্টগুলো আমাদের ধারাবাহিকভাবে এখানে চলে আসবে। এখন জাস্ট এতটুকুন সবাই নিয়ে আসেন, আসার কথা আর কি সবারই। ওপেন হয়েছে না আমাদের সবার ইন্ডেক্স পেজটা?
সার্ভারটা কিন্তু রাম থাকা লাগবে, আদারওয়াইজ আসবে না। সামনের লাইটটা এইটা বোর্ডের উপর তো কোনো লাইট নাই। এখানে একটা লাইট আছে স্যার। উল্টা হয়েছে? আচ্ছা আচ্ছা। না এটা লাইট নেই, এরকমই থাক নাকি? এটা অফ করে দেবো? আচ্ছা ভাইয়া, সার্ভারটা কি আমাদের সব রান হয়েছে? ওই ইনডেক্স ফাইলটা কি এগুলো দেখো, ইনডেক্স ফাইল রিড করতে হবে কোনটা ইনডেক্স ফাইল সার্ভার জন্য তো বেশ লাগে না, লোকাল রান হচ্ছে না তার কারণ কি? কারণ হচ্ছে আমরা ওই সার্ভারটাকে রান করেছি সার্ভারটা জাস্ট হচ্ছে তো কি আছে এগুলো হচ্ছে তার ইনডেক্স আর হচ্ছে index.html index.php ফাইলটা রিনেম করতে হবে। আমি আগে তার আগে বন্ধ থেকে আসছি বহুদিন আসলে ছোটবেলায় মনে হয় 2-3 মাস আছে ওই ইনডেক্স ফাইলটা রিনেম করে দেন। ইনডেক্স ফাইল রিনেম করে দেন। এটা এভাবে থাকলেও কোনো প্রবলেম নাই। হ্যাঁ, এখন যেভাবে আছে অনেকের রিনেম করে দেন।
আচ্ছা এখন আমরা এই জায়গাটার মধ্যে সবাই আছি তাই না? সো এখন আমরা এখানে একটা ফোল্ডার বানাই সবাই। আমরা যদি ফোল্ডারের থ্রুতে যাই, হ্যাঁ ফোল্ডারের থ্রুতে যাই এবং জ্যাম্পের মধ্যে htdocs-এর মধ্যে আমরা একটা ফোল্ডার বানানোর চেষ্টা করি এবং সেটা একটা নাম দিই। নাম দিতে পারি কি SEIP PHP batch 4 এরকম একটা নাম দিতে পারি, আমরা দিলাম। সো এখন আমরা যদি আমাদের ব্রাউজারের থ্রুতে যাই এবং লোকাল হোস্ট লিখি এবং আমরা ওই ফোল্ডারটা এখানে পাবো। এই তো SEIP PHP batch 4 আমরা সবাই কি জায়গা আছি? এখন যদি যাই এই ফোল্ডারের ভিতরে আছে আমরা index of SEIP PHP batch 4। হ্যাঁ এখানে আসতে পারছেন না সবাই? এখন নেটবিনসটা ওপেন করেন। নেটবিনসটা ওপেন করার পর নেটবিনসের মধ্যে আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম জ্যাম্পের মধ্যে htdocs-এর মধ্যে, ওই ফোল্ডারটা ওপেন করেন। ওই প্রজেক্টটা আমরা ওপেন করব নেটবিনস দিয়ে আর কি। তো সেই ক্ষেত্রে আমরা নিউ প্রজেক্টে যাচ্ছি, এখান থেকে নিউ প্রজেক্ট বলছি এবং PHP। এখানে অনেকগুলো অপশন আছে। আমরা এতদিন কাজ করছি কি নিয়ে? HTML5। সো আজকে আমরা PHP নামের একটা PHP যে এটা আছে এটা সিলেক্ট করব এবং এখান থেকে PHP অ্যাপ্লিকেশন এটা সিলেক্ট করব এবং ফাইনালি আমরা নেক্সট ক্লিক করব। এখান থেকে দেখেন প্রজেক্ট নেম, প্রজেক্ট সোর্স ফোল্ডার। সো সোর্স ফোল্ডারে আমরা কোন লোকেশনটা দিয়ে দিব বলেন তো? হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা ওই htdocs-এর মধ্যে আমাদের যে আমরা ফোল্ডারটা তৈরি করলাম ওটার নাম কি ছিল? SEIP PHP batch 4। এই যে এই প্রজেক্টটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এখন এখানে এই প্রজেক্টে একটা নাম দেওয়া লাগবে। মানে এটা হচ্ছে কি আমরা যে কাজগুলো করব, হ্যাঁ আমরা একটু কথা পাশাপাশি বলবো আর কি, আমরা ব্রেক দেব তখন। সো নামাজের জন্য একটা ব্রেক দেওয়া লাগবে। আচ্ছা আমরা জাস্ট প্রজেক্ট ওপেন করি, তারপরে মানে নামাজ পড়ে নিই আমরা আর কি। সো এখানে আমরা সোর্স ফোল্ডারটা, অর্থাৎ আমরা যে কাজগুলো করব PHP সেই কাজগুলো আমাদের সেভ হবে কোথায়? সোর্স ফোল্ডারে। আর হচ্ছে এই একটা নাম দেওয়া লাগবে। এই আমরা এই প্রজেক্ট নেম, এখানে যে নামটা দিব এই নামটা কোথায় আসবে? বেসিক্যালি আমাদের নেটবিনসের এই জায়গাটা শো করবে। এগুলো কিন্তু খুবই সিম্পলি বিষয় এবং খুবই সিলি বিষয়, বাট দেখা যাবে কি জানেন, এগুলো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স স্যারের সাথে থাকি তো দেখি স্টুডেন্টরা কোথায় ভুল করে। আমরা ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় যে আজকে কাজ করে যাবেন, কালকে সেটা খুঁজে পাবেন না, বলবেন যে নাই আমার প্রজেক্ট নাই। বাট এগুলো কি, এগুলো কিন্তু একটা ধারাবাহিকভাবে রাখলে কি হবে, আমাদের সুবিধা হবে যে না আমরা ডে বাই ডে কীরকম প্রোগ্রেস হচ্ছে, আমার কতটুকু প্রোগ্রেস হচ্ছে সেটা কিন্তু আমরা নিজে মূল্যায়ন করতে পারবো আর কি। এবং এটাই কিন্তু সবচেয়ে বেস্ট মানে মূল্যায়ন, নিজেকে ইয়া করতে হবে, ভেরিফাই করতে হবে। সো এখানে বলছি SEIP PHP batch 4 এবং ফিনিশ। সো আমরা দেখতে পাচ্ছি যে নেটবিনসে আমাদের একটা প্রজেক্ট তৈরি হয়ে গেছে SEIP PHP batch 4। এই প্রজেক্টটার মধ্যে আমরা কাজ করব। সো সবাই জাস্ট htdocs-এর মধ্যে আমরা একটা ফোল্ডার তৈরি করছি এবং নেটবিনসের মধ্যে আমরা কিভাবে সেই ফোল্ডারটা ওপেন করলাম, প্রজেক্ট ওপেন করে নিয়ে আসলাম, এতটুকুন আমরা দেখলাম। সো এরপরে আমরা এই জায়গাটার মধ্যে আমরা আমাদের কাজগুলো করার চেষ্টা করব আর কি। আমরা আমাদের সোর্স ফোল্ডারের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে একটা ফোল্ডার তৈরি করতে পারি যাকে বলছি ডে PHP day 1 ফিনিশ। সো এটার মধ্যে কিন্তু আমরা আমাদের যে ফাইলগুলো আমরা তৈরি করব এখানে তৈরি করব, ঠিক আছে? সো নামাজ পড়ে আসেন আর কি, ঠিক আছে? যারা নামাজ পড়বো আমরা, ঠিক আছে?
আচ্ছা ফোল্ডারটা আমি ক্রিয়েট করছি এখানে এই সিএপি পিএইচপি ব্যাচ করে এখন কি এখানে রাইট ক্লিক করে হ্যাঁ একটা ফোল্ডার দিতে পারেন অর্গানাইজ ভাবে রাখা আর কি। এখানে একটা নাম দিতে পারেন যে পিএসপি ডে 1 এখন এই ফোল্ডারের মধ্যে পিএসপি ডে 1টা বলতে আমাদের সাইটের মধ্যে ক্লিক করলে হয়। হ্যাঁ সরি এখানে হয় না ফোল্ডারটা ফ্রেশ ড্যাশবোর্ড আপনি এখানে নেটলিস্ট ওপেন করে প্রজেক্টে কি ওপেন করছিলেন আপনি আগে এই তো হ্যাঁ ওপেন তাই না। তো এখানে এগুলো কীভাবে আসবে তাহলে কিছু ডিলিট করবো এগুলো তো আসলে কথা না আপনি যদি আমরা যদি ফোল্ডারের থ্রুতে যাই কিছু হয় আমাদের তাই না। সো এরকম যদি থাকার কথা সাইটের উপর ক্লিক করে করতে হবে ক্লিক করলে বানাচ্ছি ফোল্ডার চলে আসছে ডিলিট করে দেবেন যেগুলো আছে অথবা এখানে ফোল্ডার চলে আসছে যদি রিনিউ করে রিফ্রেশ করে দিয়ে রিনিউ করে জি স্যার কোনো ভাইরালে করছেন না কোনো ভাইরালে করছেন না না বাসা থেকে একটা ক্লিক স্ট্যাটাস দিল ভাইরালটা এবার অনেক লিঙ্কস ওখানে করছি কোনো রেসপন্স নেই আপনার লিঙ্কসে কেমন রেসপন্স হয় লিঙ্কসে কেমন রেসপন্স হয় লিঙ্কসে লেভেল 1 লেভেল 1 অবশ্যই কত জানতে পারবেন এক মাসের মধ্যে আপনি যদি 10টা অর্ডার করতে পারেন তাহলে লেভেল 1 এ যাবেন লেভেল 1 কিছু কি হিসাবে এক মাসের মধ্যে 10টা সেল করতে পারেন লেভেল 1 হলে কি সুবিধা লেভেল 1 মানে শুধু যখন সাবস্ক্রাইব দিকে আপনার যেটা করতে দেখা যায় লেভেল 1 তারপর লেভেল 2 আছে লেভেল 2 আমার সিস্টেম 10টা অর্ডার ক্রিয়েট করতে হবে 3 মাসে তারপর আবার পারা যেতে তখন কতটা পারা গেছে 300 হবে তখন কিন্তু হচ্ছে না যখন লেভেল 1 অর্ডার বাড়ানো কি কি সেট করতে customization প্ল্যানিং কি আপনার কোন জিনিসটা আজকে সময় আছে আজকে লিখে দেয় রেসপন্সিবল আপনাকে পার করি এই পিএইচপিটা শেষ হলে আমি হাতে আরো ভাই অ্যাকাউন্ট
মাঝে মাঝে ওই টাকাটা ডিজাইন করতে আমার তো পারাবে অ্যাকাউন্ট আছে আমার অ্যাকাউন্টের ইয়ে ভালো আর কখনো কার্ড খাই পারাবে ভালো লাগে করে দিই আমরা একটা স্ক্রিনশট আছে যে একটা ওয়েবসাইটের ইন্টারফেসটাই তো বাদ পারাবে কাজ করে আর ওটা হচ্ছে কিরকম কাজ করবে লাইব্রেরি কাজ করে ফ্রিল্যান্সের উপর কাজ করছে ফ্রিল্যান্সার কি সুন্দর ডেভেলপ হতে হবে মানে ফ্রিল্যান্সারের টিউরিটি পাস করছে তো মানে আসলে একটা জুনিয়র খ্যাট এখানে এটা সাইডে বুঝলাম না কি ব্যবহার মানে রোটেশন সাইডে ইয়ে ইউআই ডিজাইন যে আছে এটা বাংলাদেশের মধ্যে কয়েকজন যায় ও সাকিব আল হাসান একদম
তো এখন আমরা কি করতে পারি? D1 একটা ফোল্ডার ক্রিয়েট করছি আমরা, তাই না? আমাদের নেটবিনস প্রজেক্টে আমরা ওপেন করেছি এবং এর মধ্যে আমরা PHP D1 নামের একটা ফোল্ডার তৈরি করছি। সো ফোল্ডার তৈরি করার পর আমরা যদি ব্রাউজারের থ্রুতে যাই তাহলে কি এখানে আমাদের D1টা চলে আসছে না? এখন এই D1 এর মধ্যেই আমরা যা কিছু করার চেষ্টা করব আর কি। সো D1 এর মধ্যে আমি যদি একটা PHP ফাইল তৈরি করি, বলছে ইন্ডেক্স .phpটা বাই ডিফল্ট চলে আসবে, ঠিক আছে? .phpটা লিখতে হবে না, বাই ডিফল্ট চলে আসবে, এখানে আমরা দেখতে পাচ্ছি। সো ফিনিশ যদি বলি, আমার এখানে একটা PHP ফাইল তৈরি হয়ে গেছে আর কি। লোকাল হোস্টে ঢুকতে পারতেছেন না, এটা তো অনেকক্ষণ আগের কথা। সো জ্যামটা রান করেন, জ্যামটা রান করার পর সবাই চেষ্টা করি, একটু পাশাপাশি যারা আছেন ভাই একটু হেল্প করেন তো নাকি। আপনার নাম কি? সানগ্লাস, একটু হেল্প করেন তো পিছনে নাকি, একটু হেল্প করেন। আচ্ছা জাস্ট আমি দেখতেছি, আপনার জ্যাম কন্ট্রোলটা রান করেন, দেন আসবে আর কি। হ্যাঁ, একটা PHP ফাইল নিতে হবে। খুব স্লো যান, এত দ্রুত তাড়াহুড়া করার দরকার নেই, আমরা খুব স্লো যাই। এবং দেখবেন যে 4-5টা ক্লাসের পরে স্যার তখন দৌড়াবে, এবং তখন কিন্তু স্যারের সাথে পাল্লা দিয়ে দৌড়াইতে হবে। হ্যাঁ, এখন হয়তো একটু স্লো যাবে স্যার। ওই প্রথম দিকে দেখছেন না HTML এ কয়েকটা ক্লাসে খুব স্লো গেছে আমরা, তারপরে কিন্তু PHPরও ধরেন 2-3টা ক্লাস। যখনই আপনার ফাংশন শুরু করবে, ফাংশন শুরু করার পর তখনই কিন্তু দৌড়ানোটা শুরু হবে। আর এই জায়গাটায় আমাদের সবারই কনসেপ্ট ক্লিয়ার লাগবে। যদি কারো এম ইন লাইফ থাকে যে একজন ভালো ওয়েব ডেভেলপার হইতে চান, তাহলে তার কয়েকটা জিনিস সম্পর্কে খুব ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে। তার মধ্যে একটা হচ্ছে কি অ্যারে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। অ্যারেটা কি আমরা জানি, আর আমরা ধারাবাহিকভাবে এগুলো আরো বিস্তারিত জানবো আর কি। এরপরে কি লাগবে? অ্যারের পরে ফাংশন, ডেফিনেটলি ফাংশন। আর ফাংশনদের কি অনেকগুলো ফাংশন নিয়ে কি হয়, একটা ক্লাস, এক্স্যাক্টলি ক্লাস। সো ক্লাস, ফাংশন, অ্যারে, আর হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। প্রোগ্রামিং এর বেসিক্যালি দুইটা জিনিসই হয়, একটা হচ্ছে কি লুপ। আমরা যে স্টেটমেন্ট বলছি এখানে দুই ধরনের আছে, একটা হচ্ছে কি কন্ডিশনাল স্টেটমেন্ট, আর একটা হচ্ছে লুপ। সো PHPতে বেশ কয়েক ধরনের লুপ আছে, আমরা দেখব। ফর লুপ আছে, ফরেস্ট লুপ আছে, সেগুলো আমরা দেখবো আর কি ধারাবাহিকভাবে। তো আমরা এই জায়গাটায় আমার মনে হয় সবাই আসতে পারছি, তাই না?
সো এমন কেউ ওই ক্লাসরুমে আছেন যে এই জায়গায় আসতে পারেন নাই? নো প্রবলেম, আমরা হেল্প করার চেষ্টা করি একজন আরেকজনকে আর কি। আমরা চাচ্ছি যে সবাই যেন একসাথে হাঁটতে পারে, কারণ এগুলো হচ্ছে কি, এগুলো ক্লিয়ার থাকতে হবে আমার। সো এইরকম একটা জায়গায় আমরা আছি, হ্যাঁ। সো আমরা যখন HTML এর কোড লিখেছি, তো কোড লেখার একটা এনভায়রনমেন্ট থাকে না? কি লিখতে হয়, একটা স্ট্রাকচার থাকে। প্রথমে থাকে HTML, তারপরে হেডের মধ্যে মেটা, টাইটেল, অনেক কিছু থাকে হাবিজাবি। তারপরে বডির মধ্যে আমরা মেন কন্টেন্ট আমরা লিখি, এবং লাস্টে কি বডিটা ক্লোজ থাকে, HTMLটাও ক্লোজ থাকে। তো PHP স্ক্রিপ্ট লেখার জন্য একটা এনভায়রনমেন্টের দরকার। সেক্ষেত্রে আমরা শুরু করি কি দিয়ে? শুরু করি হচ্ছে লেস দ্যান একটা প্রশ্নবোধক চিহ্ন, এরপরে PHP, এটা হচ্ছে কি ওপেনিং ট্যাগ, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ আছে, এটাকে বলছি প্রশ্নবোধক চিহ্ন এবং গ্রেটার দেন সাইন। এটার মাঝখানে আমি PHP স্ক্রিপ্ট লিখতে পারবো, ওকে। আর আমি যদি এটার বাইরে, এখানে এটার বাইরে যদি আমি কোনো PHP স্ক্রিপ্ট লিখি, সেটা কি আমার কাজ করবে? এটার বাইরে কিন্তু কাজ করবে না। সো আমি যদি চাই যে আমার এই পুরো পেজটাতে আমি PHP স্ক্রিপ্ট লিখবো, তাহলে কি করতে পারি? আমি যদি চাই যে না, আমার এই পুরো পেজের যে কোনো জায়গায় আমি PHP স্ক্রিপ্ট লিখতে পারবো আর কি, সেক্ষেত্রে কি একটা ভাবে হতে পারে আমার এভাবে লিখতে হবে, এটা নিচে লেখা যাবে না। আর একটা ওয়ে আছে হচ্ছে শুধুমাত্র স্টার্টিংটা লিখলেই হবে, ক্লোজিংটা লিখতে হবে না। শুধুমাত্র স্টার্টিংটা লিখলে হবে, ক্লোজিংটা লিখতে হবে না। আমি এখন এই পেজের যে কোনো জায়গায় PHP স্ক্রিপ্ট লিখতে পারবো। হ্যাঁ, ক্লোজিংটা না লিখলেও হবে। ক্লোজিংটা না লিখলে কি হবে, আমি পুরো পেজের যে কোনো জায়গায় লিখতে পারবো। না না না, আমি বলছি শুধুমাত্র PHP স্ক্রিপ্ট, আপনি পেজের মধ্যে PHP স্ক্রিপ্ট ছাড়া আর কিছু লিখবেন না। সেক্ষেত্রে শুধুমাত্র স্টার্টিং ট্যাগ হলেই হবে, কোনো ক্লোজিং ট্যাগ লাগবে না PHP এর জন্য। যদি না, HTML ট্যাগ যখন আমরা লিখবো তখনই ওটা PHP এর বাইরে লিখতে হবে তখন। লাইক ধরেন, হ্যাঁ, আমরা দেখার চেষ্টা করি আর কি। আমরা PHP ট্যাগ শুরু করলাম, PHP ট্যাগ দিয়ে শেষ করতেছি, ঠিক আছে, এই ধরনের একটা এনভায়রনমেন্ট। সো এখানে আমরা চাচ্ছি আউটপুটে আমরা লিখতে চাচ্ছি ইকো। আমরা কি কাজে ব্যবহৃত হয়? কোনো কিছু ডিসপ্লে করার জন্য, করার জন্য আর কি। তো ইকো আছে, আর একটা আছে, সেটার নাম কি বলেন তো? প্রিন্ট। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইকো অ্যান্ড প্রিন্ট? এটা আমরা জানি হয়তো। এটা হচ্ছে কি, ইকো শুধুমাত্র প্রিন্ট করতে পারে, কোনো কিছু রিটার্ন করতে পারে না, বাট প্রিন্ট কোনো কিছু রিটার্ন করতে পারে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো আমরা এটা আস্তে আস্তে দেখবো আর কি। সো আপাতত এতটুকু জানলেই হবে। কেউ যদি বলে যে ইকো আর প্রিন্টের মধ্যে পার্থক্য কি, এতটুকুনি, দুজনেই ইকো আউটপুট দেখায়, বাট প্রিন্টটা কি রিটার্ন করতে পারে, ইকোটা রিটার্ন করতে পারে না। সো এখানে যদি বলি আমরা HELLOW, হ্যালো PHP, এবং PHP যখন আমরা কোনো কিছু লিখবো, সেই লেখাটা শেষ করার জন্য একটা, এটা কি সেমিকলন সাইন আমরা ইউজ করে থাকি। সো এখন যদি আমরা এটাকে সেভ করি এবং আমরা যদি ব্রাউজারের থ্রুতে যাই, তাহলে এখানে আমরা যদি ডে ওয়ানের মধ্যে ক্লিক করি, তাহলে আমাদের কি আসা উচিত? এখানে হ্যালো PHP চলে আসছে কিন্তু আমাদের। ওকে, দেখেন এখানেও কিন্তু সেম একই কাহিনী। আমরা PHP, হ্যাঁ আসতেছি আমরা ওদিকে আসবো। এটাকে বড় ছোট যা মন চায় তাই করা যাবে, ঠিক আছে। সো আমাদের কথা হচ্ছে যে আমরা যখন এই ফোল্ডারের উপর ক্লিক করলাম, তখন কিন্তু বাই ডিফল্ট আমাদের সামনে লেখাটা চলে আসলো। কেন? কারণ আমরা ফাইলটার নাম দিয়েছিলাম কি index.php, তাই না? কোনো একটা ফাইলের মধ্যে index.php বা index.html থাকলে সেটা কি বাই ডিফল্ট রান হয়। সো এটা কিন্তু আমরা এখানেও দেখতে পেলাম আর কি। যেমন আমরা লোকাল হোস্ট যখন লিখেছি, তখন কিন্তু বাই ডিফল্ট তখন ওটা কিন্তু রান হয়ে গিয়েছিল আর কি। সো যে কারণে আমাদের ওই জ্যাম্পের একটা ডকুমেন্টেশনের পেজ চলে আসছিল। সো এই জায়গাটার মধ্যে আমরা এরকম দেখতে পাচ্ছি আর কি। সো এখন যদি আমরা এই ইকোটা এখান থেকে কাট করে এখানে লিখি, কি হচ্ছে? কোনো কাজ কিন্তু হবে না। সো আমরা যদি এটা কেটে দেই, তাহলে দেখেন কি হয়। এখন আমি এই পেজে যে কোনো জায়গায় এটা লিখতে পারবো আর কি। সো
সো এইভাবে আমরা কি করতে পারি, পিএসপি এর একটা স্ক্রিপ্ট আমরা রান করাইতে পারি। এখন এক ভাইয়া বললো যে আমরা কিভাবে এটাকে করতে পারি, বড় করতে পারি আর কি। তো পিএসপি এবং এসটিএমএল দুটোকে কি করা যায়, এমবেডেড করা যায় স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। পিএসপি সবচেয়ে বড় সুবিধাটা কি, এটা হচ্ছে আমাদের এসটিএমএল এর ট্যাগের সাথে এটাকে মার্জ করা যায়, একটার সাথে একটা ওভারল্যাপ করা যায়। যেভাবে আমরা এগুলোকে বড় করতে বিভিন্নভাবে পারবো। এখানে আমরা এসটিএমএল ট্যাগ ইউজ করে পারবো। তারপরে এটাকে যদি এসটিএমএল ট্যাগের মধ্যে একটা আইডি ধরি, সিএসএস এর ক্লাসে যাই, ওখান থেকেও বড় করতে পারবো। সো H1 H2 ট্যাগ ইউজ করে বড় করা যাবে। সো অনেক কিছু করা যাবে, আমরা আস্তে আস্তে সব দেখবো আর কি ইনশাল্লাহ। সো এখন আমরা এ হচ্ছে বেসিক সিনট্যাক্স আর কি, এটা আমরা সবাই কম বেশি জানি। তো এখন যদি ভেরিয়েবল নিয়ে কয়েকটা কথা বলি, যে ভেরিয়েবল কি আসলে বলেন তো। গুড, এটাই অ্যাকচুয়ালি। সো আমরা জানি কম বেশি, যারা বলছি সবাই কিন্তু ঠিক আছে। ভেরিয়েবল একটা হচ্ছে পাত্র, যদি বলি ঠিক আছে ভেরিয়েবলের মধ্যে কোনো কিছু আমরা রাখি, ভেরিয়েবল মানে বাংলা হচ্ছে কি চলক, ঠিক আছে। সো এভরিথিং ইজ ওকে, বাট সবচেয়ে একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন হচ্ছে ভেরিয়েবল হচ্ছে একটা মেমোরি লোকেশন, তাই না? আমরা মেমোরি কি জানি না? কম্পিউটারে কয় ধরনের মেমোরি আছে? আমরা প্রাথমিকভাবে বলতে পারি কি স্থায়ী এবং অস্থায়ী, তাই না? তো একটা স্থায়ী মেমোরি, একটা হচ্ছে অস্থায়ী মেমোরি। তারপরে এখন যদি বলি যে তাহলে স্থায়ী মেমোরি কি, একটা স্থায়ী মেমোরির নাম বলেন তো। হার্ড ডিস্ক। আর একটা অস্থায়ী মেমোরির নাম বলেন তো। র্যাম। সো এই যে র্যাম এবং রম, র্যাম এবং হার্ড ডিস্ক যে ইস্যুগুলো আছে আমাদের সামনে, আমরা দেখলাম যে এগুলো এরা কি করে, এরা ডাটা স্টোর করে, তাই না? তো ডাটা স্টোরের সময় কি এরা একটা মেমোরির বিভিন্ন লোকেশন থাকে, সেই লোকেশনের একটা থাকে কি অ্যাড্রেস আর একটা থাকে ভ্যালু, তাই না? প্রত্যেকটা মেমোরি লোকেশনে একটা থাকতেছে অ্যাড্রেস, আর একটা হচ্ছে ওই অ্যাড্রেসের ভিতরে আমি যখন কোনো একটা ভ্যালু রাখতেছি, সেই ভ্যালুটা অ্যাড্রেসে স্টোর হয়ে থাকতেছে আমাদের। তো আমরা যদি একটু পিছনের দিকে করি, দেখা যাচ্ছে যে কি আমরা ছোটবেলা অঙ্ক করছি না, পাটিগণিত, বীজগণিত। তো এখানে আমরা কি করছি, যে ধরি, মনে করি এটা ইজ ইকুয়াল টু এইটা, ধরছি না আমরা। সো অ্যাকচুয়ালি এটাই কিন্তু ভেরিয়েবল। তো আমরা লাইক প্রোগ্রামিং এর খাতিরে কি বললাম, যে ধরি, একটাকে ধরে নিয়ে তারপরে কাজ করি, তাই না? ধরি x ইজ ইকুয়াল টু 20, তাহলে এটা কি, এটাই কিন্তু ভেরিয়েবল, আর 20 হচ্ছে তার ভ্যালু। সো আমরা যদি ভেরিয়েবলকে এইভাবে একটু কম্পেয়ার করার চেষ্টা করি, যদি বলি মেমোরি, সো এখানে এই বিভিন্ন ধরনের কি আছে, এই ধরনের স্পেস আছে মেমোরির মধ্যে, যেখানে ডাটাগুলো স্টোর থাকে, এবং এই প্রত্যেকটা একটা কি আছে, নাম্বার আছে না? আমরা যারা বিএসসি করছি মাইক্রো কন্ট্রোলার সিস্টেম, বা যারা বিএতে ডিপ্লোমা লেভেলেও আছে আর কি আমাদের, সো এখানে কিন্তু জিনিসগুলো আরো ভালোভাবে করা আছে, ডিটেলস একটা ডিসক্রিপশন আছে আর কি। তো সেক্ষেত্রে এখানে আমরা যখন কোনো একটা কিছু রাখি ভেরিয়েবলের মধ্যে, সেই ভ্যালুটা থাকে হচ্ছে এই জায়গাটায়। লাইক আমরা লিখলাম হাবিব, সো হাবিবটা থাকতেছে এই লোকেশনে, আর হাবিবটাকে আমরা ডাকবো কি দিয়ে, 001 দিয়ে। সো এই 001টাকে কি বলছি আমরা, ভেরিয়েবল। এটা হচ্ছে কি ভেরিয়েবল, এটা হচ্ছে তার ভ্যালু। তাহলে এখন আমরা এটা কি, এটা ইন্ডেক্স নাম্বার, তারপরে কি লোকেশন। তাহলে এই জন্যই মানে সবচেয়ে স্ট্যান্ডার্ড ডেফিনেশনটা হচ্ছে কি, ভেরিয়েবল কি একটা মেমোরি লোকেশনের নাম, আর কিছুই না। 0001 এটা একটা ভেরিয়েবল, অর্থাৎ মেমোরি লোকেশনের নাম। আর পাটিগণিত অঙ্ক বা বীজগণিত অঙ্ক আমরা যখন করছি, ধরে নিছি, এখান থেকে জাস্ট কনসেপ্ট আরো ক্লিয়ার করার জন্য আর কি। সো ভেরিয়েবল কি করতে পারে, ভেরিয়েবলের মধ্যে আমরা ভ্যালু রাখি, এবং একটা ভেরিয়েবলের মধ্যে যখন আমরা কোনো ভ্যালু রাখি, সেই ভ্যালুগুলো কি চেঞ্জ হয় না। ধরেন আমি একটা ভেরিয়েবলের মধ্যে নিলাম x, বলছি 20, আর একটা ভেরিয়েবল আবার বলছি x এর মধ্যে কি 40, তাহলে আমার কোনটা থাকবে? আমি যদি বলি যে মানে চেঞ্জ হচ্ছে মানটা, এটাই আমার বলার কি বিষয়, যে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে একটা জিনিস রাখলাম, আমরা ওই সেম ভেরিয়েবলের মধ্যে যদি আর একটা জিনিস রাখি, তাহলে ভেরিয়েবলটার মধ্যে কোনটা থাকবে, প্রথমটা থাকবে না পরেরটা থাকবে? ডেফিনেটলি কিন্তু পরেরটা থাকবে।
সো এটা একটা ইস্যু ছিল। তো পিএসপিতে আমরা সব প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজের ভেরিয়েবল লেখার কিছু বেসিক নিয়ম আছে, তাই না? সিতে কিভাবে লিখি আমরা? প্রথমে কি করতে হয়? প্রথমে ডাটা টাইপ লিখতে হয় না, এ বি সি এভাবে, অথবা ফ্লোট, তাই না? সো পিএসপি তো এই ধরনের আর কিছু আছে। পিএসপি তে টোটাল 4 ধরনের ডাটা টাইপ আছে বলে থাকে। এটা হচ্ছে ইন্টিজার, রিয়েল, আর হচ্ছে বুলিয়ান, আর হচ্ছে স্ট্রিং। পিএসপি এই 4 ধরনের ডাটা টাইপ আছে। এবং সবচেয়ে মানে মজার বিষয়, ইন্টারেস্টিং এর বিষয় হচ্ছে যে আমরা সি বা সি প্লাস প্লাস বা জাভা বা যেটাই বলেন, এগুলোতে যখন আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ভেরিয়েবলের আগে কি থাকে? ডাটা টাইপ, যে এটার ভেরিয়েবলটা কি ধরনের ভ্যালু স্টোর করবে, তাই না? যে একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলটা কি ধরনের ভ্যালু স্টোর করবে সেটা আমরা আগেই ডাটা টাইপের মাধ্যমে বলে দিচ্ছি। বাট পিএসপিতে আমাদের এটা বলতে হবে না। পিএসপিতে যখন আমরা আচ্ছা, তো পিএসপিতে যখন আমরা কোনো একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু রাখবো, সেই ভ্যালুটা দেখেই কিন্তু সে বাই ডিফল্ট বুঝে নিবে যে না এটা এই ভেরিয়েবল। সো আমরা যদি এটা একটু দেখার চেষ্টা করি, এইটা আর কি। আর ভেরিয়েবলের পিএসপিতে ভেরিয়েবলের নেমিং কনসেপ্টটা যদি বলি, যে ভেরিয়েবল আমরা লেখার জন্য একটা স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে কি, নাম। ভেরিয়েবলের নাম কি ধরনের হতে পারে? আমরা যা মন চায় তাই কি লিখতে পারবো? তাই কি লেখা যাবে না। সো বলা হয়ে থাকে যে ক্যাপিটাল এ টু স্মল, ক্যাপিটাল এ টু জেড, স্মল এ টু জেড, 0 to 9 এবং আন্ডারস্কোর। তো হিসাব করে দেখা গেছে যে এখানে টোটাল 63টা ক্যারেক্টার আছে। হ্যাঁ, সো এই 63টা দিয়ে আমরা ভেরিয়েবলের নামটা শুরু করতে পারবো। পিএসপি ভেরিয়েবলের কথা বলছি। সো ক্যাপিটাল এ টু জেড, স্মল এ টু জেড, 0 to 9, এটা দিয়ে আমরা ভেরিয়েবলের নামটা শুরু করতে পারবো। এটা হচ্ছে কি একটা রুলস আর কি। সো আমরা যদি লিখি যে লাইক লিখলাম যে নাম্বার, NUM, নাম, তাহলে কি এই রুলস অনুযায়ী কি ভেরিয়েবল এটা ঠিক আছে না? বাট এটা কি পিএসপি ভেরিয়েবল হয়েছে? একটা ডলার সাইন লাগবে। পিএসপি ভেরিয়েবলের শুরুতে কি লাগে? একটা ডলার সাইন লাগে। সো এটা ডলার সাইন দিতে হবে। তারপরে কি এই ক্যারেক্টারগুলোর মধ্যে যে কোনো একটা ক্যারেক্টার, মানে এইগুলোর মধ্যে ক্যারেক্টার থাকবে। আমরা যদি লিখি যে নাম হাইপেন 1, এটা কি ভেরিয়েবল হবে? না, এটা কিন্তু হবে না, বিকজ এখানে এটা কিন্তু এগুলোর বাইরে, এটা হচ্ছে আন্ডারস্কোর। সো এগুলোর মধ্যে হওয়া লাগবে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি বলি এভাবে যে এ টু জেড, তারপরে স্মল এ টু জেড এবং 0 to 9 আন্ডারস্কোর, আমরা যদি বলি তাহলে 9007 নাম, আগে কিন্তু আমার ডলার সাইনও আছে, এটাও আছে। সো এটা 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 নিশ্চয়ই ভেরিয়েবল হচ্ছে, তাই না? এটা হয় না স্যার, এটা একটা নাম্বার হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে থার্ড রুলস, যে আমাদের পিএসপি ভেরিয়েবল শুরুর প্রথম অক্ষর নাম্বার হতে পারবে না, আইদার কোন ক্যারেক্টার অথবা কি আন্ডারস্কোর। সো এখানে যদি আমি একটা আন্ডারস্কোর বসাই দিই তাহলে কিন্তু এটা ভেরিয়েবল হয়ে যাবে। বাট যখন আমি আন্ডারস্কোর দিব না তখন কিন্তু আমাকে একটা এরর দেখাবে। সো এইটাই, এই তিনটা রুলসই বেসিক্যালি ভেরিয়েবলের ক্ষেত্রে। একটা হচ্ছে কি যে ভেরিয়েবল শুরু করতে হবে, স্যার আন্ডারস্কোর মানে ডলার সাইনের পরে দেই, তাহলে কি ভেরিয়েবলটা ডিক্লেয়ার হবে? হ্যাঁ, আন্ডারস্কোর তো ডলার সাইনের পরে দেওয়া লাগবে। এটা ডিক্লেয়ার হবে? হ্যাঁ, ডলার সাইন আন্ডারস্কোর 9007 নাম, নো প্রবলেম। ডলার সাইনের পর শুধুমাত্র 0 থেকে 9 নাম্বার বাদ দিতে আপনার ক্যাপিটাল অর স্মল অর আন্ডারস্কোর, এক্স্যাক্টলি, তিনটা যে কোনো কিছু হতে পারে। স্যার যদি আন্ডারস্কোরের পরে সবগুলো ডিজিট দেই তাহলে কি ভেরিয়েবল হবে? হ্যাঁ, তাও তাও এখানে এই শুরু করা যাবে না। হ্যাঁ, শুধুমাত্র এই নাম্বার দিয়ে, ডিজিট দিয়ে শুরু করা যাবে না, 0 to 9 এটা দিয়ে শুরু করা যাবে না, ঠিক আছে? সো আমরা তিনটা রুলস দেখলাম। পিএসপি ভেরিয়েবলের শুরু হয় ডলার সাইন দিয়ে, আর ভেরিয়েবলের ভিতরে নেমিং এর যে বিষয়গুলো থাকবে সেটা হবে ক্যাপিটাল এ টু ক্যাপিটাল জেড, স্মল এ টু স্মল জেড, একটা হচ্ছে কি 0 to 9 এবং আন্ডারস্কোর, এই ইয়াগুলো থাকবে। এবং আর থার্ড রুলস হচ্ছে কি ভেরিয়েবলের শুরুতে কখনোই নাম্বার থাকতে পারবে না, আন্ডারস্কোর অথবা ক্যারেক্টার দিয়ে শুরু করতে হবে। সো এইভাবে আমরা ভেরিয়েবলগুলো পিএসপিতে ডিক্লেয়ার করতে পারি। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে
কোনটা রিয়েল বা ফ্লোট, কোনটা আপনার স্ট্রিং, কোনটা ইন্টিজার, কোনটা বুলিয়ান, এগুলো আমাদেরকে বলে দিতে হবে না, এগুলো বাই ডিফল্ট সে পেয়ে যাবে। ইন্টিজার, বুলিয়ান, স্ট্রিং আর হচ্ছে ফ্লোট বা রিয়েল যেটাই বলেন। সো আমরা যদি একটু প্র্যাকটিক্যালি ভ্যারিয়েবলের অ্যাপ্লিকেশনগুলো দেখার চেষ্টা করি, তাহলে আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি, ভ্যারিয়েবল বলছি ডলার দিয়ে শুরু করলাম, বলছি FRIST ফার্স্ট আন্ডারস্কোর নেম, এবং ভ্যারিয়েবলের মধ্যে আমরা রাখছি হাবিবুল, এবং কি করতে হবে, একটা সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। এখন খেয়াল করেন, আমি যদি ইন্টার দিয়ে কন্ট্রোল ধরে স্পেস বার চাপ দিই, তাহলে কি আসছে, এখানে কি লেখা আছে দেখেন তো, এই যে ফার্স্ট নেম, এটার আগে স্ট্রিং, এটা কি ডাটা টাইপ, এক্স্যাক্টলি। সো ডাটা টাইপটা কিন্তু সে অটোমেটিকলি স্ট্রিং ধরে নিয়েছে। এখন আমি যদি এখানে হাবিবুর না লেখে, আমি যদি এখানে লিখি 3 লিখলাম, এরপরে স্পেস দিয়ে কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দিলাম, এখন ফার্স্ট নেম কি আসছে, ইন্টিজার। সো আমরা যেটা বললাম সেটা আমরা দেখতে পেলাম যে হ্যাঁ, ও ওইভাবেই নিচ্ছে আর কি, ও ডাটা টাইপটা। আমরা যদি এখানে বলি তাহলে কি হতে পারে বলেন তো, এক্স্যাক্টলি, ডেফিনেটলি স্ট্রিং হয়ে যাবে, স্ট্রিং। মোট কথা হচ্ছে কি, কোটেশনের ভিতরে আপনি যাই লেখেন সে ওইটাকে ধরে নেবে কি, স্ট্রিং ধরে নেবে, ঠিক আছে। কোটেশনের মধ্যে আমরা যেটাই লিখবো সেটাই আমাদের স্ট্রিং হয়ে যাবে। আমরা যদি এখানে কি লিখি 3.3, এবং আমরা যদি এখান থেকে কন্ট্রোল ধরে স্পেস বার চাপ দিই, কি আসতেছে, রিয়েল, তাই না, রিয়েল আসতেছে। আমরা যদি এখানে কি লিখি ট্রু, তাহলে কি আসবে, বুলিয়ান চলে আসছে। চেষ্টা করতেছি। আচ্ছা, আপনার স্ট্রিং হিসেবে 3 ব্যবহারটা কেমন, আবার আপনার ইন্টিজার হিসেবে 3 ব্যবহারটা কেমন? এটা অ্যাকচুয়ালি মানে আমি যখন ভ্যালু ডিক্লেয়ার করব আর কি, তো কোটেশনের ভিতরে যাই থাকবে সেটাকে সে স্ট্রিং হিসাবে নেবে, এবং তখন ওটাকে আমরা ক্যারেক্টার হিসেবেই ব্যবহার করব আর কি। আর যখন ওটা আলাদা থাকবে তখন সেটা রিয়েল নাম্বার বা যে কোনো ইন্টিজার নাম্বার হবে, যোগ বিয়োগ গুণ ভাগ করার ক্ষেত্রে আমরা সেটাকে ইউজ করব। স্ট্রিং দিয়ে কখনো যোগ বিয়োগ গুণ ভাগের ওটা এটা আসবে না, স্ট্রিং আমরা পাশাপাশি রেখে আউটপুট শো করাইতে পারি। হ্যাঁ, সিঙ্গেল কোটেশন আর ডাবল কোটেশন, হ্যাঁ, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, দুটোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ডিফারেন্স আছে। নাম্বার 1 হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে সিঙ্গেল কোটেশন রাখা যায়, বাট সিঙ্গেল কোটেশনের মধ্যে ডাবল কোটেশন যদি রাখতে চান তাহলে একটু রাখা যাবে, একটু বেগ পেতে হবে আর কি। হ্যাঁ, একটু ঝামেলা আছে। আর একটা হচ্ছে ডবল কোটেশন আপনার ভ্যারিয়েবল চিনতে পারে না, সিঙ্গেল কোটেশন ভ্যারিয়েবল চিনতে পারে না, ডবল কোটেশন ভ্যারিয়েবল চিনতে পারে, ঠিক আছে। ডবল কোটেশনের মধ্যে আপনি যদি একটা ভ্যারিয়েবল লেখেন তাহলে সেইটাকে সে চিনতে পারবে, বাট সিঙ্গেল কোটেশনের মধ্যে ভ্যারিয়েবল লিখলে সেটা কি ধরবে, স্ট্রিং ধরবে, স্ট্রিং। বা ডবল কোটেশনের মধ্যে ভ্যারিয়েবল লিখলে কি হবে, আমরা এইসবগুলো দেখবো আস্তে আস্তে, ঠিক আছে। সো জাস্ট আসবে, আলোচনায় সবই আসবে। তো এখানে বলছি হাবিবুল, এবং আমরা যদি একটু করার চেষ্টা করি, তাহলে কি আসবে আমাদের ব্রাউজারে, হাবিবুল চলে আসছে। সো এখন আমি আর একটা ভ্যারিয়েবল নিচ্ছি, বলছি লাস্ট নেম, লাস্ট নেম কি হচ্ছে এখানে, বলছি রহমান। সো ইকো বলছি ফার্স্ট নেম, ইকো বলছি লাস্ট নেম। এখন যদি আমরা ব্রাউজারের থ্রুতে যাই, হাবিবুর রহমান দুটো পাশাপাশি চলে আসছে না, বাট আমরা এইভাবে না লিখে আমরা কিন্তু দুটো ভেরিয়েবলকে পাশাপাশি মানে রাখতে পারি আর কি। হ্যাঁ, ওটার জন্য আমাদের কি করতে হয়, কনকেটেন করতে হয়। পিএইচপিতে কনকেটেন করা সাইন কি, ডট। হ্যাঁ,
প্লাস বললো কে? প্লাস হচ্ছে জাভাস্ক্রিপ্টে মনে হয়, তাই না? জাভাস্ক্রিপ্টে কনক্যাটেন করার জন্য আমরা প্লাস ইউজ করে থাকি। আর পিএইচপিতে কি? ডট। তাহলে ফার্স্ট নেম, এরপরে যদি বলি কি ডট, এরপরে যদি বলছি কি লাস্ট নেম। আমি কিন্তু এখানে যদি ডট না দিতাম তাহলে কি হতো? একটা ইরর কিন্তু সে আমাকে ধরে দিত। কি বলছি ইরর দেখেন তো? সিনট্যাক্স ইরর। সো দুটো ভ্যারিয়েবলকে কিন্তু আমি কখনোই পাশাপাশি ইকো করাইতে পারবো না। ইকো করাতে চাইলে কী করতে হবে? আমাকে ডট দিতে হবে। সো আমি যদি ডট দিয়ে আউটপুট দেখি, এরকমই আসবে। একই লাইনে লিখলাম আর কি, দুইটা ইকো পাশাপাশি লিখলে এরকম আসে, এরকম আসে। তো এখন আমরা যদি এখানে স্পেস দিতে চাই কি হবে? একজন অলরেডি বলে দিয়েছে যে একটা ইয়ে চিহ্ন দেওয়া লাগবে, একটা স্ট্রিং ফাঁকা একটা স্ট্রিং রাখতে হবে আর কি, তাই না? সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে একটা ডবল কোটেশন দিলাম, একটা স্পেস দিলাম, এখানে কি করতে হবে? আবার ডট দিতে হবে। সো পাশাপাশি দুটো ভেরিয়েবল রাখতে গেলে কি করতে হয়? কনক্যাটেট দেওয়া লাগে। অথবা আমি যদি এটা কি একটা এমটি স্ট্রিং, এক্স্যাক্টলি এটা একটা এমটি স্ট্রিং। সো এমটি স্ট্রিং এবং ভেরিয়েবল পাশাপাশি রাখতে গেলেও কিন্তু আমাদের কনক্যাটেশন আমাদের ইউজ করা লাগতেছে। ওখানে সিঙ্গেল কোটেশন কেন দেওয়া হলো? এটা একটা এমটি স্ট্রিং, আমি একটা ডাবল স্পেস কোটেশন যদি দিয়ে দিতাম হ্যাঁ ভালো হতো। দেখেন ডবল কোটেশন দিলে কি হয়? কাজ করছে। কাজ করছে ডাবল কোটেশন দিয়ে। করবে তো, করবে না কেন? হ্যাঁ, আমাদের কিন্তু একটা স্পেস চলে আসছে অলরেডি। ঠিক আছে, আমরা স্ট্রিং দিলেও হচ্ছে, আমাদের ডাবল কোটেশন দিলেও হচ্ছে। আচ্ছা, এখন হ্যাঁ হ্যাঁ বলছিলাম। আচ্ছা, আমাকে একটা পেন ড্রাইভ দিবেন। গুড, পেন ড্রাইভটা নেন। সো আমি একটা ফাইল শেয়ার করতেছি, এই ফাইলটা একটু দেখার চেষ্টা করেন সবাই। ঠিক আছে, এই অ্যাড্রেসটা একটু সবাই লেখেন। 192.168.3.82 না, ব্যাকস্ল্যাশ বেসিস।
এখানে লিখলে নিউ ফোল্ডার নামে একটা জিপ পাবেন, এইটা ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাওয়ার কথা আর কি। ঠিক আছে, ফোল্ডারটা জিপ হয়ে যাবে, ওর মধ্যে আপনারা একটা ফাইল পাবেন, ওই ফাইলটা একটু 5 মিনিট দেখেন। আসবে আসবে তো, আসছে না? হ্যাঁ হ্যাঁ আসবে, আসার কথা। হ্যাঁ সরি, এটা হচ্ছে 82 3.82। না শোনো 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 মা, Best one again. Best one. तो डायरेक्ट ब्राउजर बेस होता है, आपने আপনি শেষ করতে ওখানে গেলেন, ডাইরেক্ট ব্রাউজারে লিখে করলেন। এই ক্লাসের উপরে বেসিক্যালি নেক্সট ক্লাস আছে সোমবার দিন, আমাদের ব্রিফলি স্যার ডিসকাস মানে ব্রিফ দিবে আর কি। সো এখানে জাস্ট আমাদের একটা ইয়ে নিয়ে যাওয়া, একটা জাস্ট বেসিক একটা আইডিয়া নিয়ে যাওয়া, হ্যাঁ যে আসলে কি হইতে পারে সামনে, তো সেগুলোই আর কি। হ্যাঁ না, এটার উপরে ব্রিফ করবে না, বেসিক্যালি দেখা যায় যে এগুলো আপনার অনেকেরই হয়তো জানা আছে, বাট আরেকটু জাস্ট রিমাইন্ডারে নিয়ে নেওয়া, দেখা যাবে যে ভেরিয়েবলের ডিপতে যাবে, তারপরে হ্যাঁ হ্যাঁ একটু দূরে থাকলে একটু সাধারণত কম বেশি আমরা সবাই জানি, তারপরে কিন্তু একটু মনে থাকে না আর কি। তো জিনিসগুলো একবার রিমাইন্ডে নিয়ে নেওয়া, নেক্সটে যখন স্যার ডিটেলস আলোচনা করবে তখন জিনিসগুলো আমাদের ধরতে সহজ হবে আর কি। বেসিক আর কি, HTML এর মধ্যে আমরা এখানে বেসিক কথাবার্তা বলা আছে আর কি, যে পিএসপি কি, তারপরে এটা কি ইয়াটা হয়, এরপর হচ্ছে কীভাবে পিএসপি একটা স্ক্রিপ্ট আমরা রান করি এখানে দেখলাম, কোন কোন সার্ভারে রান হয়। তো মেইন জিনিস হচ্ছে কি, মেইন জিনিস হচ্ছে এখানে অপারেটর, সরি পিএসপি সিনটেক্স, ভেরি বেসিক আর কি, সবাই জানি। সো এরপরে ছিল কি কমেন্টস, কীভাবে কমেন্টস করা যায় এটা আমাদের দেখা হয় নাই, এটা তো আমরা জানি আর কি, ব্যাকস্ল্যাশ স্টার আমরা পিএসপি লাইন কমেন্টস করতে পারি আর কি। সো মেইনটা হচ্ছে আমাদের ভেরিয়েবলের এখান থেকে। সো ভেরিয়েবল ইয়ে করার জন্য নেমিং রুলস ফর ভেরিয়েবলস, 3টা রুলস, এটা আমরা জানছি কম বেশি, যে 3টা ভাবে আমাদের ওই একটা ইয়ে লাগে, এটা আমরা জানি। এরপর হচ্ছে মেন পিএসপি অপারেটর, যে অপারেটর বেসিক্যালি এটা কি, সো যোগ বিয়োগ গুণ ভাগ বিভিন্ন ধরনের অপারেটর আছে, অ্যারিথমেটিক অপারেটর, এরপরে কি আছে অ্যাসাইনমেন্ট অপারেটর, আর এটা হচ্ছে কি কম্পারিজন অপারেটর, আর এটা হচ্ছে লজিক্যাল অপারেটর।
তাই না? এই যে 4 ধরনের অপারেটর আছে, এই অপারেটরগুলোর একটু ব্রিফ জাস্ট আপনি একটা হাইলাইটস দেখে রাখলেন যে অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে কি আছে, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এটা কি রিমাইন্ডার, তাই না, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। এরপরে অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে ইকুয়াল টু, তারপরে কি প্লাস ইকুয়াল টু, সো এগুলো আমরা দেখতে পাচ্ছি। এরপর কম্পারিজন অপারেটরের মধ্যে কি দুইটা ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু রাখলে সেটাকে কম্পারিজন করার জন্য আমরা এই অপারেটরগুলো ইউজ করে থাকি। একটা রিয়েল টাইপ এক্সাম্পল দিয়ে স্যার আমাদের ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখাবেন। আর এই তো, এবং লাস্টের দিকে কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে কথা আর কি। এখানে যেভাবে আমরা বোর্ডে লেখার চেষ্টা করছি জাস্ট এইভাবেই ধারাবাহিকভাবে এই জিনিসগুলো এখানে ডিসক্রিপশন করা আছে। তো প্রথমে ভেরিয়েবল সম্পর্কে কয়েকটা কথাবার্তা বলা আছে, তারপর অপারেটর, 4 ধরনের অপারেটর, সে অপারেটর নিয়ে কিছু কথাবার্তা বলা আছে। এরপরে ছিল কি স্টেটমেন্ট। তো স্টেটমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কন্ডিশনাল স্টেটমেন্ট আছে আর একটা হচ্ছে রিপিটেড স্টেটমেন্ট। রিপিটেড স্টেটমেন্ট কি বলেন তো? সবাই কিন্তু জানি আমরা, লুপস, তাই না, লুপ। সো এই লুপ, বিভিন্ন ধরনের লুপ আছে, ডু আপনার ফর লুপ, তারপরে ডু হোয়াইল, হোয়াইল লুপ, ফর ইচ লুপ। সো এগুলো নিয়ে আমরা এখানেও কিছু কথাবার্তা আছে আর কি বেসিক লেভেলে। সো এরপরে লাস্টে আমাদের 4টে এক্সাম্পল ছিল আর কি, মোটামুটি জাস্ট একটা ছুঁয়ে যাওয়া জিনিসটা। এরপরে আমরা আরও ডিটেলস দেখবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আর কি। তো এক্সাম্পল 4টা আশা করি সবারই হয়েছে আমাদের, তাই না? আর একটা বিষয় ছিল যে জাস্ট সিম্পল যদি আমরা HTML এর স্ট্রাকচারের থ্রুতে যাই, তাই না, এখন তো আমাদের মনে হয় না আউটপুটে কিছু আসবে আর কি। আচ্ছা, এটা তো আমার কাজ ছিল, কোথায় ছিলাম, এটা না? আচ্ছা, সো আমরা যদি HTML এর একটা স্ট্রাকচার করার চেষ্টা করি আর কি, সো বডি বলছি, এবং বডির মধ্যে আমরা যদি বলি যে PHP বলছি কি, আমরা ইকো বলছি না, আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি লাইক NUM, নাম্বার, নাম আন্ডারস্কোর 1, এবং এর ভ্যালু যদি আমরা বলে দেই, আচ্ছা এভাবে বলা যাবে না, ভ্যালু বলতে হবে লাইক বলছি 10। ওকে, এটা শেষ করতেছি। এখন আমরা যদি এখানে বলতে চাই যে ইনপুট, আপনার এর একটা টাইপ দিতে হয় না, বলছি টেক্সট, নেম বলছি কি, নেম বলতে পারি যে নাম্বার 1, আর এর একটা ভ্যালু, একটা অ্যাট্রিবিউট আছে, ভ্যালুকে যদি এখানে যদি আমরা কিভাবে করতে পারি আর কি, যদি বলতে চাই PHP echo, ঠিক আছে, যদি এতটুকুনি করি আউটপুট দেখার চেষ্টা করি, কি আসবে আমার, একটা টেক্সট বক্স আসবে, ইনপুট ফিল্ড আসবে, যার ভিতরে ভ্যালু থাকবে কত, 10 না, এরকম তো আসার কথা, এবং আমাদের এরকমই আসছে। এই যে HTML PHP একটার সাথে একটা লিঙ্ক আপ করতেছি, ভেরি বেসিক লেভেলের কিছু কথাবার্তা আর কি। সো এই ধরনের কিছু ইস্যু আর কি আমাদের লাগবে আর কি নেক্সটে। এবং আমরা এটাকে কিন্তু এখান থেকে চাইলে কাট করে এটাকে আমরা HTML এর বাইরেও রাখতে পারি, এখানেও রাখতে পারি, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের আউটপুটের কোনো চেঞ্জ আসবে না। এই জিনিসগুলো জাস্ট একটু ঘুরে ফিরিয়ে দেখা, মানে প্রচলিত নিয়মে না, যে ভ্যারিয়েবল রাখলাম, যোগ বিয়োগ গুণ ভাগ করলাম, শেষ, ভার্সিটিতে যেগুলো আমাদের শেখায়, সো ওইভাবে না, যে একটু ভিন্নভাবে, যে একই কাজ আমরা কিভাবে মানে বিভিন্নভাবে করতে পারি, এটাই। এখানে আমরা টাইটেলের ইউজ জানি আর কি। তো এটা ছিল আর কি ভেরি বেসিক লেভেলে। আর একটা বিষয় ছিল, এটা হয়তো আপনারা অনেকে দেখেছেন আর কি ইতিমধ্যে, সেটা কি বলেন তো? আমরা যদি একটু PHP নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করি, এখানে বলছি যে NUM, নাম্বার বলছি 1, নাম্বার 1-এর মধ্যে যদি বলি আছে 10, এবং আমরা আর একটা নিচ্ছি ভেরিয়েবল, তাকে বলছি নাম্বার 2, এর মধ্যে বলছি 20। আমি যদি এখন ইকো করি তাহলে আমার কি আসা উচিত? ইকো যদি বলছি লাইক নাম্বার 2, মিস্টেক করে ফেলেছি, এখানেও বলছি নাম্বার 1, সেম ভেরিয়েবল, এখানেও বলছি 1, তাহলে কি আমার আউটপুটে কত আসবে?
20 আসবে না, এই যে যে জিনিসগুলো হচ্ছে আর কি। তারপরে আমি যদি একটা লাইন ব্রেক দিতে চাই, সেক্ষেত্রে আমরা এটা কীভাবে দিতে পারি লাইন ব্রেক? ধরেন আমি এই যে 20 আর এটা পাশাপাশি চলে আসছে, এটা কিন্তু আমাদের ডকুমেন্টের মধ্যে লেখা ছিল, কিভাবে দিতে পারি আমরা? কি করতে হবে বলেন এখানে? আচ্ছা, অনেকভাবে লেখা যায়, আমি কিন্তু এভাবে লিখতে পারি না। এভাবে যদি লিখি বি আর ব্যাকস্ল্যাশ, হবে না? কি মনে হচ্ছে, হবে কি হবে না? এক লাইনে আছে, এক্স্যাক্টলি। সো কি করতে হবে, এটাকে এখান থেকে কন্ট্রোল এক্স করে এখানে নিতে হবে, তাই না? এবার কিন্তু হয়ে গেছে আমাদের। এখানে বুঝি নেই। হ্যাঁ হ্যাঁ, এখানে অন্য কিছু নাম দিলে না আর আসবে না তো, কারণ যদি না থাকে, সরি এখানে 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 তো একটা ভেরিয়েবল আছে, এখানে কি কি দিতে চাচ্ছেন বলেন? এখানে এটা এটা জাস্ট একটা কিছুই না, না দিলেও হবে। এটা হচ্ছে কি, আমরা যখন ইউজারের কাছ থেকে ডাটা নিব, আমাদের টার্গেট কি ছিল? আমাদের টার্গেট হচ্ছে যে ইউজারের কাছ থেকে এই ইন্টারফেস থাকবে, সেখান থেকে ডাটা আমরা সার্ভারে নিব, সার্ভার থেকে আমরা কাজ টাজ করে আবার ইউজারকে ফেরত দিব। তো নেওয়ার জন্য পিএসপিতে কি গ্লোবাল অ্যারে আছে না কিছু, আমরা জানি কম বেশি সবাই। একটা হচ্ছে কি গেট আর একটা হচ্ছে পোস্ট, যেগুলো ব্যবহৃত হয় আর কি ডাটা আদান প্রদানের ক্ষেত্রে। সো ম্যাক্সিমাম টাইম গেট যেগুলো আমরা ইউজ করি, এগুলো আসবে আস্তে আস্তে আর কি। গেট ইউজ করলে কি হয়, ডাটা কই দিয়ে যায়? ইউআরএল দিয়ে, তাই না? আর পোস্ট ইউজ করলে ডাটা যায় কই দিয়ে? সিকিউরিটি হতে। হ্যাঁ, সো গ্লোবাল স্কোপ, তো পোস্ট মানে পোস্ট গ্লোবাল স্কোপ পোস্ট যে অ্যারেটা আছে, সেই অ্যারে ইউজ করে আমরা যখন ইউজারের কাছ থেকে ডাটা নিব, সেই ডাটাটা নেওয়ার জন্য আমাদের এই নেমটা তখন খুব ইম্পর্টেন্ট। এখানে ইউজার একটা ভ্যালু দিচ্ছে, এখানে আমি এটাকে না বলে আমি যদি এখানে বলি 20, তাহলে মানে 20 আর কি, তাহলে কিন্তু এখানে 20ই আসবে। সো এখন এই ভ্যালুটা আমি ইনপুট নিতে চাচ্ছি, কিভাবে নিব? এখানে আমি এইটার একটা নাম যখন ইনপুট বক্সটার, সেই নামটার জন্য এখানে নেমটা অ্যাট্রিবিউট ইউজ করা হয়, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অ্যাট্রিবিউট ইনপুট ট্যাগের নেম। আর টাইপটা তো আমরা জানি, এগুলো HTML তো আপনারা সবাই জানেন। সো এখানে ওই ফিল্ড 1 বা এটা একটা হেডিং থাকতে পারে, লাইক এখানে আমি বলছি কি, এখানে আমি বলতে পারি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি। প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি কি বলতে পারি, যে ফার্স্ট নেম, FIRST, ফার্স্ট নেম, সরি ফার্স্ট নেম, আমি প্যারাগ্রাফ ট্যাগটা ক্লোজ করে দিচ্ছি। এখন আমি যদি ব্রাউজার থেকে ফার্স্ট নেম, সো এখানে আমরা যদি এইভাবে দেখার চেষ্টা করি, যে এখানে বলি যে লাইক হাবিব, তাহলে কি আমার ফার্স্ট নেম, এখান থেকে কিছু একটা লিখবে ইউজার, তাই না? কিছু একটা লিখবে। সো এটা যখন আমি নিব ফার্স্ট নেম হিসেবে, সেক্ষেত্রে আমাকে এখানে নাম দিতে হবে কি, ফার্স্ট নেম। অর্থাৎ টাইটেলের উপর ভ্যারি করে ফিল্ডের নেমটা সাধারণত হয়ে থাকে। আরও অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে সামনে আর কি ইনশাল্লাহ। বলেন। নাম্বার 1 10 টাকা মান দেওয়া আছে, নাম্বার 1 20 মান দেওয়া আছে, মানে 20 20 এটা কিভাবে আসবে? আবার আমরা ভ্যালুর মধ্যে পিএইচপি সিনট্যাক্স কেন শুরু করব? ভ্যালুর মধ্যে আমরা হাবিব যে নামটা আছে না, হ্যাঁ 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 পিএইচপি সিনট্যাক্স শুরু করছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা কি নাম দিব? এটা দিব কারণ হচ্ছে পিএসপির ভ্যারিয়েবলের মধ্যে কোনো ভ্যালু, সেটা যদি আমরা শো করাতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমাকে ওই পিএসপি সিনট্যাক্স HTML ট্যাগের মধ্যে আমি যখন পিএসপি ইউজ করব, তখন ওই পিএসপি সিনট্যাক্স দিয়ে মানে স্ক্রিপ্টটা লেখার জন্য একটা এনভায়রনমেন্ট দরকার। আমরা যদি কি জাভাস্ক্রিপ্ট দেখছি না আমরা ক্লাসে, জাভাস্ক্রিপ্ট দেখা নেই স্যারে? সো জাভাস্ক্রিপ্ট যখন আমরা লিখি, একটা এনভায়রনমেন্ট দরকার হয় না? আমরা HTML এ লেখা এনভায়রনমেন্ট দরকার হয় না? তো আমরা এখানে যে ভ্যালুটা দিব, সেই ভ্যালুটা আছে একটা ভেরিয়েবলের মধ্যে। ভেরিয়েবলটা কি পিএসপির একটা ভেরিয়েবল। সো পিএসপির ভ্যারিয়েবল যদি আমি ইউজ করতে চাই, তাহলে কি দরকার, আমার একটা এনভায়রনমেন্ট দরকার পিএসপির। সেই এনভায়রনমেন্টটার জন্যই আমি এখানে, আমরা জানি কি শুরু করতে হয় লেস দ্যান প্রশ্নবোধক চিহ্ন পিএসপি, আর হচ্ছে এটা শেষ করতে হয় লেস দ্যান প্রশ্নবোধক চিহ্ন গ্রেটার দ্যান সাইন। এটা হচ্ছে কি পিএসপির এনভায়রনমেন্ট। এখানে আমি পিএসপির ভ্যালু মানে কোড লিখতে পারি। আমি যদি এটা না দিয়ে সরাসরি এখানে ইকো দিতাম, তাহলে কি হইতো?
আমি যদি বলতাম এখানে ইকো ডলার সাইন কি ওটা কি ছিল NUM নাম আন্ডারস্কোর 1 মনে হয়, হ্যাঁ এটা ছিল, তাহলে কি আসতো বলেন তো ভ্যালু হিসাবে? এইটাই আসতো স্ট্রিং হিসেবে, এটাই আসার কথা আর কি। দেখি কি আসে, কিছুই আসে না, আসছে তো ওইটাই আসবে। HTML এবং HTML ট্যাগগুলো মাঝে মধ্যে একটি অ্যাবনর্মাল অ্যাটিটিউড শো করে, সেম জিনিস সেম কোড, আপনার একটা মেশিন আসতেছে আর একটা মেশিন আসতেছে না, এই ধরনের কিছু অ্যাবনর্মাল অ্যাটিটিউড আপনারা না দেখলে হয়তো সামনে দেখতে পাবেন যে একই কাজ করছেন, হচ্ছে এটা অনেক সময় ব্রাউজারের ভার্সনের উপর ডিপেন্ড করে কিছুটা, বাট এছাড়াও মাঝে মধ্যে কিছু অ্যাবনর্মাল অ্যাটিটিউড তারা শো করে আর কি। সো এখানে মোটামুটি আর কি আমাদের বেসিক কিছু করলাম আর কি। তো আজকে ক্লাস আর করবো না আমরা আশা করি, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ স্যার সহ আমরা ডিটেলসে আর কি ইনশাল্লাহ করবো, ঠিক আছে? তো এখানে রেখে দিচ্ছি আর কি আজকে।